This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। কিভাবে প্রথমবার বিপর্যয়ের মুখে ড্রিমলাইনার? মেডিকেল হোস্টেলের ছাদে উদ্ধার ব্ল্যাক বক্সে কি যাবতীয় উত্তর লুকিয়ে আছে? ব্ল্যাক বক্সের ডেটা রেকর্ডার থেকে 44টি প্যারামিটার বোঝা সম্ভব, কিন্তু এখনো মেলেনি গুরুত্বপূর্ণ অংশ ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর। জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী লাইভে। জ্যোতির্ময়, ব্ল্যাক বক্স পাওয়া গেছে, সেখান থেকে কোন কোন তথ্য হাতে আসতে পারে এক, আর সিভিআর পেলে কোন কোন তথ্য হাতে আসতে পারে, মানে কোন কোন তথ্যের জন্য অপেক্ষা করতে হবে? দেখো, ব্ল্যাক বক্সের দুটি পার্ট থাকে। তার মধ্যে একটি হচ্ছে এফডিআর, যেটাকে বলা হয় ফ্লাইট ডেটা রেকর্ডার। দ্বিতীয়টি হচ্ছে সিভিআর, অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার। এর মধ্যে ককপিট ভয়েস রেকর্ডার তা এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি, কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে ফ্লাইট ডেটা রেকর্ডার। এই ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে কি কি বিষয় নির্দিষ্ট করা সম্ভব? ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে কোন সময় এই ফ্লাইট কোন জায়গায় ছিল, কোন সময় দুর্ঘটনার কবলে পড়ল, অর্থাৎ ফ্লাইটের অভ্যন্তরের প্রত্যেকটা গতি প্রকৃতির একেবারে টাইম লাইন পাওয়া সম্ভব এই এফডিআর থেকে। দ্বিতীয়টি যেটা পাওয়া সম্ভব তা হচ্ছে ফ্লাইট অ্যাটিটিউড। ফ্লাইট অ্যাটিটিউড কি? ফ্লাইটটা ঠিক কীভাবে সেই সময় আচরণ করছিল, অর্থাৎ কোনো রকম জার্কিংয়ের মধ্যে ছিল কিনা, যেটা আমরা বারবার ধরে বলছি যে পাইলট তিনি ফ্লাইট লিফট করানোর চেষ্টা করছিলেন, কিন্তু কোনো ইঞ্জিন থ্রাস্ট ছিল না। এই সংক্রান্ত তথ্যগুলো সমস্তটাই এই ফ্লাইট অ্যাটিটিউডের মধ্যে পড়বে। তৃতীয়ত হচ্ছে এয়ার স্পিড, অর্থাৎ সেই সময় কোন গতিবেগে এই ফ্লাইট চলছিল সেই সংক্রান্ত তথ্য থাকবে, এবং অবশ্যই ফ্লাইট অল্টিটিউড, অর্থাৎ কোন উচ্চতায় ছিল। এর পাশাপাশি থাকবে ফ্ল্যাপ পজিশন, অর্থাৎ তখন এই ফ্লাইটের ফ্ল্যাপ কী অবস্থার মধ্যে ছিল সেই সংক্রান্ত তথ্য থাকবে। এবং কোনোভাবে যে কাজ কখনোই কোনো পাইলট করেন না, যখন এই ফ্লাইট উঠছে তবু কোনোভাবে এই ফ্লাইট অটো পাইলট মোডে ছিল কিনা, যদিও তা থাকা সম্ভব নয়। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কোনো রকম স্মোক অ্যালার্ম, অর্থাৎ ক্র্যাশ করার আগে ফ্লাইটের অভ্যন্তরে আগুন ধরে গিয়েছিল কিনা, কোনো স্মোক অ্যালার্ম ছিল কিনা তা জানা যাবে এই এফডিআর থেকে। অপর দিক থেকে যেদিকে আমাদের নজর রয়েছে তা হচ্ছে যে এই যে সিভিআর, অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার, সেই ককপিট ভয়েস রেকর্ডার এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। জ্যোতির্ময়, এই যে ধরো পাইলটের সঙ্গে এটিসির কি কথা হয়েছিল, কখন কথা হয়েছিল, কোনো সিগন্যাল আদান প্রদান হয়েছিল কি না, হয়ে থাকলে কি কি সিগন্যাল আদান প্রদান হয়েছিল, এইগুলো কোথায় রেকর্ড হয়, এগুলো কোথা থেকে জানা যাবে? কথা বলছেন, এমনকি ফ্লাইট টেক অফের আগে গ্রাউন্ড মেম্বারদের সঙ্গে তার কি কথা হয়েছে, এছাড়া আবহাওয়া সংক্রান্ত তথ্য। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, ইঞ্জিনে কোনো রকম গোলযোগ হয়েছে কিনা, ইঞ্জিনে কোনো রকম আওয়াজ হয়েছে কিনা, তা রেকর্ড হবে এই সিভিআরে। এর পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এটিসির সঙ্গে এই সময় কি কথা হয়েছিল, অর্থাৎ এটিসি একটি রিপোর্ট দেবে। অপর দিক থেকে পাইলট তিনি কি জানিয়েছিলেন তা ট্যালি করার জন্য কিন্তু এখান থেকেই যাবতীয় ইনফরমেশন আসবে। আরেকটি প্রশ্ন আমরা বারবার ধরে তুলছি, প্রত্যেকেই বলছেন যে ফ্লাইট যখন টেক অফ করছিল আমরা দেখেছি যে ল্যান্ডিং গিয়ার ওপেন ছিল, ল্যান্ডিং গিয়ার উইথড্র করা হয়নি। এই সংক্রান্ত তথ্য পাওয়া যাবে এই সিভিআর থেকে। কিন্তু যে এফডিআর উদ্ধার হয়েছে সেই এফডিআরে পাওয়া তথ্য থেকে কি কাজ করা হবে? সেই এফডিআরে পাওয়া তথ্য থেকে একটি রিকনস্ট্রাকশন করা হবে, অর্থাৎ একটি ডিজিটাল রিকনস্ট্রাকশন করা হবে। সেই কম্পিউটারাইজ ডিজিটাল রিকনস্ট্রাকশনের মাধ্যমে এই ফ্লাইটের সেই সময়কার চরিত্র কী ছিল তার যাবতীয় বিষয়টি একটা অ্যানিমেশন তৈরি করা হবে, এবং সেই অ্যানিমেশন তখনই কমপ্লিট হবে যখন সিভিআর পাওয়া সম্ভব। সিভিআর যখন পাওয়া হবে তখন যেভাবে আমরা আমাদের টিভি চ্যানেলে যে কোনো স্টোরিকে আমরা এডিট করি, অর্থাৎ তার একটা সুনির্দিষ্ট টাইম লাইন থাকে, সেই ধরনের একটি টাইম লাইন তৈরি করা হবে, একটি অ্যানিমেশন থাকবে। সেই অ্যানিমেশনে যে ভয়েস ওভার, সেই ভয়েস ওভারের পার্টে সিভিআর থেকে যে পাওয়া তথ্যগুলো, অর্থাৎ সেক্ষেত্রে ককপিটের মধ্যে পাইলট কি বলছেন, ক্রু মেম্বারদের সঙ্গে তার কি কথা হচ্ছে, তার এটিসির সঙ্গে কি কথা হচ্ছে, প্রত্যেকটা বিষয় যে অ্যানিমেশনের মাধ্যমে ফ্লাইটটিতে তৈরি করা হবে, তার ককপিটের অভ্যন্তরে পাইলটের যে চরিত্র তৈরি করা হবে, সেখানে এই কথাগুলিকে ভয়েস ওভারে ইউজ করা হবে। নজর থাকবে জ্যোতির্ময়। কিন্তু প্রশ্ন হচ্ছে কি কারণে এই দুর্ঘটনা? উত্তর মিলবে একমাত্র ব্ল্যাক বক্সেই, বলছেন পাইলট অরিন্দম দত্ত। ককপিট ভয়েস রেকর্ডার, এটাতে ককপিটে কিভাবে কি কথাবার্তা হচ্ছে বা তাদের মানে সামান্য হাঁচি থেকে শুরু করে চেঁচামেচি সব কিছু রেকর্ড হয়। তো
এই ক্ষেত্রে ককপিট ভয়েস রেকর্ডারে আমার মনে হয় খুব একটা বড় ভূমিকা নেবে। হ্যাঁ, ডেটা রেকর্ডার তো অবশ্যই দেবে, কেননা ডেটা রেকর্ডে প্রত্যেক মুহূর্তে প্রত্যেক মিনিটের কিন্তু তাতে ডেটা থাকবে। সে যখন ইঞ্জিন অন হলো বা মুভ হলো তখন থেকে এটা শুরু হয়। এয়ারক্রাফটের ল্যান্ডিং গিয়ারটা কেন ভেতর দিকে গেল না, কে কিন্তু ট্রাই করেছে, কেউ ট্রাই করলে সেটাও কিন্তু রেকর্ডারে আসবে। তো সেগুলো প্রথম জানতে হবে, বিগত 1 মাসে তার মুভমেন্ট কি হয়েছে, কোন ইঞ্জিনে কখন কি এসছে, সব আসবে। এগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। আহমেদাবাদে কিভাবে ঘটলো এই ভয়াবহ বিমান দুর্ঘটনা? রানওয়েতে এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনারের টেক অফ থেকে শুরু করে বিজে মেডিকেল কলেজের হোস্টেলে ভেঙে পড়া, ঠিক কি কি ঘটেছিল তারই আন্দাজ করার চেষ্টা করলো TV9 বাংলা। কিভাবে মুখ থুবড়ে পড়েছিল এয়ার ইন্ডিয়ার সেই ফ্লাইট, সেই ঘটনার রিকনস্ট্রাকশন, পুনর্নির্মাণ করে দেখাচ্ছি আমরা। এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন তা আহমেদাবাদ বিমানবন্দরের রানওয়ের ছবি, আর সেখানে যে সাদা আলোর বিন্দু ছুটে আসতে দেখছেন তা একটি বিমান, এবং সেই বিমান টেক অফের জন্য এই মুহূর্তে রানওয়ে দিয়ে ছুটে আসছে। ঠিক এইভাবে এয়ার ইন্ডিয়ার সেই অভিশপ্ত বিমান এই রানওয়ের ওপর দিয়েই সেই সময় এইভাবে ঠিক ছুটে আসে, এবং আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে এই বিমান টেক অফ করলো, অর্থাৎ এই মুহূর্তে বিমান বাতাসে ভাসমান, ঠিক যেভাবে সেই সময় এয়ার ইন্ডিয়ার বিমান ভাসমান হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি কি অল্প সময়ের মধ্যে কতটা লিফট করছে এই ফ্লাইট। এই ফ্লাইটের মুখ সম্পূর্ণভাবে ঊর্ধ্বমুখী, এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই ফ্লাইটও এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। যে জায়গা দিয়ে এই ফ্লাইট যাচ্ছে ঠিক সেই জায়গা দিয়েই ওই ফ্লাইটে যাওয়ার কথা ছিল, কিন্তু এবার আমরা যে জায়গার ছবি দেখছি এই নির্দিষ্ট জায়গা দিয়ে ওই ফ্লাইট যেতে পারেনি, অর্থাৎ যতটা উচ্চতা দিয়ে এই ফ্লাইট উড়ে চলে গেল, এই মুহূর্তে আমাদের ক্যামেরায় যে কালো ভস্মীভূত ধ্বংসস্তূপে পরিণত বাড়িগুলোর ছবি আমরা দেখাচ্ছি, সেইখানে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। অর্থাৎ সুনির্দিষ্ট জায়গা পার হওয়ার সময় তার যতটা উচ্চতায় ওঠার কথা ছিল, যেভাবে ইঞ্জিনে থ্রাস্ট থাকার কথা ছিল, যেভাবে ফ্লাইট লিফট হওয়ার কথা ছিল তা হয়নি, আর ঠিক এই হস্টেল বিল্ডিংয়ের কাছেই মুখ থুবড়ে পড়ে যায় ফ্লাইটটি। আর তারপরেই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ, তারপরেই ভয়ঙ্কর আগুনের গোলা এবং ধোঁয়া এই সমগ্র জায়গাটিকে ঢেকে ফেলেছিল, যার অভিঘাতে বিল্ডিংগুলি এখনো পর্যন্ত কালো হয়ে রয়েছে। আপনাদের একেবারে এয়ারপোর্ট থেকে দুর্ঘটনাস্থল পর্যন্ত ফ্লাইট উড়ান থেকে শুরু করে কিভাবে কোথায় মুখ থুবড়ে পড়েছিল প্রত্যেকটা জায়গা আমরা দেখালাম, আর এর মধ্যে থেকেই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ঠিক কিভাবে এখানে ফ্লাইটের উড়ান হয়, আর কোনভাবে সেই ফ্লাইট, অভিশপ্ত ফ্লাইট সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যান্ত্রিক বিকলতা হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, তার সময় উত্তর দেবে। কিন্তু এই জায়গাতে মুখ থুবড়ে পড়েছিল। কোথায় ভুল হলো সেই প্রশ্নের উত্তরের দিকে তাকিয়ে রয়েছে এই মুহূর্তে শুধুমাত্র ভারত নয়, বরং সারা বিশ্ব। কবে সেই উত্তর আসবে তার জন্যই এখন আমাদের অপেক্ষা। আহমেদাবাদ থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 274 জন। এর মধ্যে 241 জন বিমান যাত্রী, ডাক্তারি পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দা মিলে মৃতের সংখ্যা 33। উদ্ধার কাজের দায়িত্বে থাকা স্থানীয় পুর প্রশাসন দাবি করছে তারা মোট 319টি দেহাংশ সরকারি হাসপাতালের হাতে তুলে দিয়েছে। এখনো পর্যন্ত 8টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টই ভরসা। গতকাল রাত পর্যন্ত 219 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এদিকে আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে কিরণ বেদীর পোস্টে বিতর্ক। এটা শুধু কোনো অসামরিক বিমান দুর্ঘটনা নয়, এটা গভীর এবং সমষ্টিগত কর্মের ফল। পরমহংস যোগানন্দের আত্মজীবনী থেকে উদ্ধৃত করে পোস্ট পন্ডিচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদীর। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যুদ্ধের খবরে। ইসরায়েলি হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল হাজিজাদেহের মৃত্যু। বড় খবর নিঃসন্দেহে। ইরানের আর্মি জেনারেল আমির আলী হাজিজাদেহের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। রাতারাতি ইসরায়েলি হামলায় জেনারেল আমির আলী হাজিজাদেহের মৃত্যু। 13 জুন ইসরায়েলে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল।
এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখছি। ইসরায়েলি হামলায় ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান জেনারেল হাজিজাদের মৃত্যু হয়েছে। ইরানের আর্মি জেনারেল আমির আলী হাজিজাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান। তাহলে কোন দিকে মোড় নিতে পারে যুদ্ধের পরিস্থিতি? সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, খবর তো নেব, পাশাপাশি যারা বিশেষজ্ঞ তারা কি বলছেন এই ঘটনার পর, কোন দিকে মোড় নিতে পারে পরিস্থিতি? একেবারে দেখো, যেভাবে হামলা চলছে এবং ইরানের একাধিক জায়গায় যেভাবে ইসরায়েল হামলা চালাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে তোমার হচ্ছে একের পর এক ইরানের চিফ কমান্ডার এবং তার সঙ্গে সঙ্গে ইরানের সেনার যে অধিকর্তারা তারা যেভাবে প্রাণ হারিয়েছেন, সেখান থেকে পরিষ্কারভাবে বলা চলে যে ইসরায়েল ইরানে কিন্তু লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে এবং ইরান গতকাল রাত্রিবেলা মারণ কামড় বসানোর চেষ্টা করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়েও ইসরায়েলের আয়রন ডোম ইরানের হামলার অধিকাংশকেই কিন্তু আটকে দিয়েছে। ফলস্বরূপ কিন্তু ইরান এখন এই মুহূর্তে ব্যাকফুটে রয়েছে, যদিও ইরান চেষ্টা করছে যা লিমিটেড রিসোর্স আছে তাদের কাছে তা দিয়ে যাতে আক্রমণ চালিয়ে যাওয়া যায়। নজর থাকবে সুমন। ইসরায়েলের হামলায় নিহত ইরানের সেনা প্রধান জেনারেল বাঘেরি এবং বিমান বাহিনীর প্রধান আমির আলী হাজিজদেহ। ইসরায়েলের হামলায় ধ্বংস ইরানের ক্ষেপণাস্ত্র শহর। কেমন ছিল সেই শহর? প্রকাশ্যে এসেছে সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। এই হচ্ছে সেই শহর, এই ছবি প্রকাশ্যে এসেছে। ইসরায়েলের হামলায় ধ্বংস হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র শহর, যে শহর ধ্বংসের আগে ছিল ঠিক এই রকম। পাশাপাশি তেহরানে নতুন করে হামলা শুরু করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। পশ্চিম তেহরানে হামলা করা হয়েছে, বড় খবর। তেহরানের কাছে কারাজেওতে ইসরায়েলের হামলা চালিয়েছে, এমনটাই জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম। কি জানিয়েছে সেই দেশের সংবাদ মাধ্যম? সুমনের কাছ থেকে নেব খবর। সুমন, একেবারেই দেখো, তেহরানের পশ্চিম প্রান্ত জুড়ে লাগাতার হামলা চলছে এবং তোমাকে আমি বলে রাখি যে ইসরায়েলের যে মিসাইলগুলো ছুটছে মূলত সেগুলো ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল, তার সঙ্গে সঙ্গে হেরব ড্রোনের ব্যবহার করা হচ্ছে এবং ইসরায়েল তাদের ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে লাগাতার এই তেহরান, ইস্পাহান প্রভিন্স এবং তার সঙ্গে সঙ্গে ইরানের যে অন্য জায়গাগুলো রয়েছে, অর্থাৎ ইরানের যে পারমাণবিক শক্তি সঞ্চয় কেন্দ্র, সেইগুলোই কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে এবং ইরানের খোন্দাব নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, তাবরিজ যে লঞ্চ প্যাড, তার সঙ্গে সঙ্গে একাধিক জায়গা কিন্তু সম্পূর্ণরূপে আঘাতপ্রাপ্ত হয়েছে। এবং তোমাকে বলে রাখি, ইসরায়েলের উপর গতকাল রাত্রিবেলায় ইরান একটা মারণ কামড় দেওয়ার চেষ্টা করেছিল। তেল আবিবের দিকে উদ্দেশ্য করে একের পর এক মিসাইল ছোড়া হয় এবং তারপর ইরান ভেবেছিল যে ইসরায়েল হয়তো কোথাও একটু ডিফেন্সিভ হয়ে যাবে, কিন্তু তারপর নয়, ইসরায়েল আবারও কিন্তু অফেন্সিভ ভূমিকায়, অ্যাটাকিং ভূমিকায় লাগাতার তেহরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে। সঙ্গে দেখো সুমন, বিশেষজ্ঞরা হামলার গতি প্রকৃতি দেখে ঠিক কি বলছেন শুনুন। Israel should have been a more responsible power because উনারা যে জায়গায় অ্যাকশনে হিট করেছেন সেই জায়গায় প্রবাবল নিউক্লিয়ার এস্টাবলিশমেন্ট আছে, ইনস্টলেশনস আছে, সেটা জেনে হিট করেছেন এবং সেখান থেকে যে রেডিয়েশনটা আছে উইচ ইজ জাস্টিফাইড, সেই রেডিয়েশনটা কিন্তু বহু সাধারণ মানুষের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, টেকনোলজিক্যাল এমন এক্সপেন্সেস ঘটাতে পারে যেগুলো তাদের রিসোর্সেস নষ্ট করে দিতে পারে। এই সাধারণ মানুষের মৃত্যু মডার্ন ওয়ারফেয়ারে কোনোদিনই কখনোই কোনো মতেই এনকারেজ করা হয় না। ইসরায়েলের হামলার পর চুপ করে থাকেন ইরান, রাতেই পাল্টা আক্রমণ করে। ইসরায়েলের রাজধানী তেল আবিবে আক্রমণ করা হয়েছে, ধোঁয়ায় ঢেকে যায় তেল আবিবের আকাশ। ইসরায়েলি হামলার জবাবে পর ক্ষেপণাস্ত্র হানা ইরানের হামলা কেমন ছিল সুমন? দেখো, ইরান মূলত কিন্তু ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। ইসরায়েলের যে আকাশ সুরক্ষা পদ্ধতি অর্থাৎ আয়রন ডোম, সেটা কিন্তু মারাত্মক শক্তিশালী এবং তারা কিন্তু 70 to 80% এই মিসাইলগুলোকে অ্যান্টিসিপেট করতে পেরেছে এবং নিউট্রালাইজ করতে পেরেছে। কিন্তু তারপরেও এই যে মিসাইল ফায়ার এক্সচেঞ্জ হয়েছে এবং মিসাইলগুলোকে নিউট্রালাইজ করার সময় বেশ কিছু মিসাইলের ধ্বংসাবশেষ এবং বিস্ফোরণের যে মাত্রা, তা কিন্তু তেল আবিবকে ক্ষতিগ্রস্ত করেছে। যেটা জানা যাচ্ছে, তেল আবিবের একটা বিস্তীর্ণ জায়গায় আগুনের ফুলকি এবং কালো ধোঁয়া দেখা গিয়েছে। তবে ইরান কিন্তু পর শখানেক মিসাইল ছুড়েছিল
তার কিন্তু 80 থেকে 90টাই ইসরায়েল নিউট্রালাইজ করতে পেরেছে। তবে ইরানের আক্রমণেও কিন্তু তেজ ছিল, এবং যেটা বলা হচ্ছে যে ইরান এবং ইসরায়েল কোনো আন্তর্জাতিক সীমানা শেয়ার করে না, তারপরেও ইরান কিন্তু আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও কিন্তু এই মিসাইলগুলোকে লঞ্চ করেছিল, এবং মূলত ব্যালিস্টিক মিসাইল যেগুলোকে কিন্তু ইসরায়েলের আয়রন ডোম অনেকটাই প্রতিহত করতে পেরেছে। মূল যে টার্গেট ছিল ইরানের সেটা হচ্ছে তেল আবিব এবং জেরুজালেম। নজর থাকবে সুমন। ইসরায়েলের সামরিক সূত্র বলছে তেল আবিব এবং পার্শ্ববর্তী অন্তত 7টি জায়গায় ডজন খানেক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে। সুমন যে কথা বলছিল, ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো। বিস্ফোরণের শব্দ শোনা যায় জেরুজালেম এবং তেল আবিবে। এই হামলায় এখনো পর্যন্ত কম করে 5 জন আহত হয়েছেন বলে খবর। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে শুক্রবার রাতে ইরান 100টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের দিক থেকে। রাতের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, সকালের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। তেল আবিবের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন তিনি জানিয়েছেন ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তার ধ্বংসাবশেষ উড়ে এসে যা ক্ষতি হওয়ার সেই ক্ষতি করেছে। সম্ভবত সেই ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে সেনাবাহিনী। সুমনের কাছে আবারও যাবো। সুমন, সকালের ছবি আমরা দেখাচ্ছিলাম, সকাল থেকে কি আপডেট? দেখো, সকাল থেকে আবারও কিন্তু একেবারে আজকের সকাল যখন হয় তখন কিন্তু ইসরায়েলের তেল আবিব সহ বেশ কয়েকটি জায়গা সেগুলো কিন্তু রেড অ্যালার্টের মধ্যে ছিল, এবং সাধারণ সিভিলিয়ানদের তাদেরকে কিন্তু নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। সেটাও প্রায় 2 লক্ষ মানুষকে। ইসরায়েল যে অ্যাটাক করেছিল ইরানের ওপর সেটা কিন্তু ছিল মূলত নিউক্লিয়ার রিসার্চ সেন্টারগুলোর উপরে, কিন্তু ইরান যেখানে অ্যাটাক করেছে সেগুলো কিন্তু সিভিলিয়ানদের বাড়ি, মানুষজন সেখানে জনবসতি করে আছেন। ফলস্বরূপ ইসরায়েলেও কিন্তু রেড অ্যালার্টে রয়েছে, কিন্তু ইসরায়েলও কোথাও থমকে নেই। ইরানের হামলার পর তারা কিন্তু আজকে সকাল থেকে ফের তেহরান, ইস্পাহান প্রভিন্সে অ্যাটাক শুরু করেছে। অন্যদিকে ইরানও কিন্তু ইসরায়েলের তেল আবিব এবং তার সংলগ্ন যে জায়গাগুলো সেগুলো কিন্তু ক্রমাগত ব্যালিস্টিক মিসাইল ছোড়ার চেষ্টা করছে। তবে ইসরায়েলের আয়রন ডোম কিন্তু বেশ কয়েকটি মিসাইলকে ইতিমধ্যে নিউট্রালাইজ করেছে। তার সঙ্গে সঙ্গে ইসরায়েলের ড্রোনও কিন্তু ইরানের একাধিক স্ট্র্যাটেজিক লোকেশনে দেখা গেছে ইরানও কিন্তু সেগুলোকে নিউট্রালাইজ করার কাজ করছে। ধন্যবাদ সুমন। ঝিমিয়ে থাকা বর্ষা অবশেষে সক্রিয় হচ্ছে। 4 দিনের মধ্যে বর্ষা আসার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। দিনে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমার আশা। আজ কাল ভারী অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে। এদিকে প্রচন্ড দাবদাহ থেকে পড়ুয়াদের বাঁচাতে মর্নিং শিফটে স্কুল চালুর দাবি আলিপুরদুয়ারে। গরমে পুড়ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলা। ক্লাসে অসুস্থ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে সকালে স্কুল করার দাবি জানিয়েছেন আলিপুরদুয়ারের ডিপিএসসি চেয়ারম্যান পরিতোষ বর্মন। শিক্ষামন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। সকালে স্কুল করার দাবি শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবকদের। পার্মানেন্ট সলিউশন সমাধানের জন্য আমরা বোর্ডকে চিঠি লিখেছি যে আমাদের জেলার বিদ্যালয়গুলো যদি মর্নিং শিফট করা যায় এরকম একটা প্রস্তাব, যেহেতু বোর্ডের পারমিশন ছাড়া এটা করা যায় না। বিধানসভাতে এই প্রস্তাবটা তুলেছেন, ফলে আমরা আশা করছি যে হয়তো খুব দ্রুত এর সমাধান হবে। গরমে ক্লাস করতে বারবার ঘেমে যাচ্ছি, তারপর আরও অনেক অসুবিধা হচ্ছে, বারবার জল খেতে হচ্ছে। যত জল খাই ততই মনে হয় আরও গরম হয়। স্কুলটা যদি একটু টাইমটা একটু পিছিয়ে দিলে তাহলে আমাদের ভালো হয়। স্কুলের টাইমটা সকালে হয়, সকালে হলেও ভালো, কারণ কি এই টাইমটা খুব গরম থাকে তো। কি না ডোনারা কোন ক্লাস? ক্লাস 4। আমার লিখতে অসুবিধা হচ্ছে, জল খেতে অসুবিধা হচ্ছে। বারবার জল পেশাব হচ্ছে। গরমে স্কুলে এসে কেউ হয়তো অসুস্থ হয়ে যাচ্ছে, তা আমরা চাচ্ছি উপর মহলে যেটা সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই ভালো সিদ্ধান্ত। গরম, অনেক বাচ্চারা স্কুলে আসে, চাচ্ছে না, ক্লাস হচ্ছে না, তাতে সকালে হলে অনেক সুবিধা হবে, ক্লাসটাও ওরা করতে পারবে। অত সকালে বাচ্চাদের উপস্থিতির হারটা তখন একটু কমে যায়, অত সকালে আসতে চায় না। মর্নিং হলে ভালো, খুবই ভালো, কিন্তু সেটা যদি 8টার থেকে হয় টাইমিংটা তাহলে আরো ভালো হয় আর কি। আমি চাইছি এখন যদি মর্নিং শিফট, যেটা আমাদের মাননীয় আলিপুরদুয়ারের ডিপিএসসি চেয়ারম্যান স্যার উনি জানিয়েছেন আবেদন মর্নিং শিফটের জন্য, সেটা হয়ে গেলে আমাদের ভালো হয়, বাচ্চাদের জন্য সুবিধা হয়।